কোটা সংস্কারে আইন পাশের দাবিতে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে যাচ্ছে আন্দোলনকারীরা। বেলা ১:৩০টার দিকে গুলিস্তান থেকে রওনা হন তারা। এর আগে বেলা ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে পদযাত্রা শুরু করেন আন্দোলনকারীরা। পদযাত্রাটি রাজু ভাস্কর্য, শাহবাগ, মৎস্য ভবন, হাইকোর্ট, বায়তুল মোকাররম হয়ে গুলিস্তানে পৌঁছায়। পরে সেখানেই সড়ক অবরোধ করে অবস্থান নেন তারা। এর কিছু সময় পর পুলিশের ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হন আন্দোলনকারীরা। কোটা সংস্কারের দাবিতে ১ জুলাই থেকে টানা আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আন্দোলনের যে দাবি, সংসদ বরাবর সংসদ থেকে আইন পাশ করা, সেই সংসদের যে জরুরি অধিবেশন, সেই জরুরি অধিবেশন যেন উনি খুব দ্রুত সময়ের মধ্যে ডাকার ব্যবস্থা করেন। সরকারি চাকরির ক্ষেত্রে প্রথম থেকে চতুর্থ গ্রেডে সবগুলো গ্রেডে যে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা রয়েছে সেটা পুনঃ উদ্ধার করে যেতে হবে, এটা আমাদের দাবি। সরকারি চাকরির সকল গ্রেডে কোটার যৌক্তিক সংস্কার করতে হবে এবং এটা সংসদে আইন পাশ করার মাধ্যমে এটা স্থায়ী সমাধান দিতে হবে। কোটা সংস্কার আন্দোলন নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে গুলিস্তান থেকে যোগ দিয়েছেন সহকর্মী নূরে আলম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নূরে আলম, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় কোটা সংস্কার আন্দোলন, এবং আমরা গত ২ ঘন্টায়ও দেখেছি পদযাত্রাটি শুরু করেছেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে তাদের অবস্থান কোথায়? এই মুহূর্তে অবস্থান হচ্ছে স্টেডিয়ামের সামনে বায়তুল মোকাররম মসজিদের যে পেছনের গেটটি রয়েছে এবং স্টেডিয়ামের যে সামনের ফটকটি রয়েছে সেখানে শিক্ষার্থীরা এখানে যাচ্ছেন তারা বঙ্গভবনের দিকে, কিন্তু রাস্তায় প্রচন্ড জ্যাম, গাড়ি রয়েছে, এই কারণে কিছুটা বিচ্ছিন্নভাবে শিক্ষার্থীরা যাচ্ছেন। এর আগে গুলিস্তানের 0 পয়েন্টের সামনে পুলিশ ব্যারিকেড দেয়, সেখানে প্রায় আধা ঘন্টার মতো শিক্ষার্থীরা অবস্থান নেন। পরবর্তীতে পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা এদিকে বঙ্গভবন অভিমুখে তারা ঢুকে যান এবং শিক্ষার্থীরা বিচ্ছিন্নভাবে তারা বঙ্গভবনের দিকে যাচ্ছেন। এর আগে এই আন্দোলনের যারা সমন্বয়ক তাদের সাথে আমার কথা হয়েছিল, তারা যেটি বলছেন যে তাদের 10 জনের প্রতিনিধি দল বঙ্গভবনে যাবেন তাদের দাবি দাওয়া নিয়ে এই রাষ্ট্রপতির সাথে অথবা রাষ্ট্রপতির কার্যালয়ের কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করতে। আমি একটু জানিয়ে রাখি যে গত 10 দিন ধরে শিক্ষার্থীরা শাহবাগ মোড় সহ বিভিন্ন পয়েন্ট রাজধানীর অবরুদ্ধ করে আন্দোলন করছে। এতে করে ব্যাপক ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। শিক্ষার্থীরা বলছেন যে সাময়িক ভোগান্তি সহ্য করে হলেও এই কোটার ব্যবস্থার তারা একটি চিরস্থায়ী সমাধান চান এবং এই যে কোটা সংস্কার আন্দোলন এটি শুধু এখনকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নয়, এটি আসলে সর্বজনীন মানুষের জন্য, সাধারণ মানুষদের জন্য এই আন্দোলনটি। কারণ এখন যারা স্কুলে পড়ছে তারাই একটা সময় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে, তারাই একটা সময় চাকরির বাজারে প্রবেশ করবে। তাই এই কোটা ব্যবস্থা যদি আবার পুনর্বহাল করা হয় কোনোভাবে, তাহলে এই বৈষম্যের শিকার এই সর্বস্তরের মানুষ এই বৈষম্যের শিকার হবে বলে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন। সেই সঙ্গে তারা বলছেন যে 2018 সালে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরকার কোটা ব্যবস্থা বাতিল করে পরিপত্র ঘোষণা করে এবং গত 5 জুন এই পরিপত্র বাতিল করে দেয় হাইকোর্ট। পরবর্তীতে শিক্ষার্থীরা তখন থেকে তাদের আন্দোলন শুরু করে। আমরা দেখছি বিক্ষিপ্তভাবে জানাবেন। আমরা আপনার মাধ্যমে দেখতে পাচ্ছি যে একদমই যান চলাচল বন্ধ হয়ে আছে এবং ছাত্রছাত্রীদেরকেও আমরা দেখতে পাচ্ছি যে তারা এলোমেলোভাবে ঘোরাফেরা করছে। তাদের এই পদযাত্রার পর আর স্মারকলিপি দেওয়ার পর আজ কোনো ধরনের কর্মসূচি রয়েছে কিনা? আমি এই আন্দোলনের যারা সমন্বয়ক রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে 10 জনের প্রতিনিধি দল রাষ্ট্রপতির কার্যালয়ে যাবেন এবং তাদের দাবি দাওয়া সেখানে জানাবেন। এরপরে তারা যখন আসবেন তারপরে তারা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। এই মুহূর্তে শিক্ষার্থীরা কিছুটা, আমি আগেও বলেছিলাম, কিছুটা বিচ্ছিন্নভাবে এই পদযাত্রায় অংশ নিয়েছে। কারণ আমরা দেখেছি যে 0 পয়েন্টের ওখানে সব শিক্ষার্থীদের অবস্থান ছিল এবং তখন প্রায় সচিবালয়ের মূল ফটক পর্যন্ত শিক্ষার্থীদের অবস্থান চলে যায় এবং এই অবস্থানের ফলে এর আশেপাশে যে সড়কগুলো রয়েছে সেখানে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলশ্রুতিতে এখন শিক্ষার্থীদেরকে বিচ্ছিন্নভাবে এই বঙ্গভবনের দিকে যেতে হচ্ছে এবং শিক্ষার্থীরা বলছেন যে 2018 সালের আগে 56 ভাগ কোটা ছিল, এর মধ্যে 10 ভাগ ছিল নারী কোটা, 10 ভাগ জেলা কোটা এবং 30 ভাগ মুক্তিযোদ্ধা কোটা ছিল। পরবর্তীতে এই কোটা ব্যবস্থা বাতিল করে দেয় শিক্ষার্থীরা, বাতিল করে দেয় সরকার এবং এই বাতিল করার পরে গত 5 জুন আবার সেই পরিপত্র বাতিল করে দেওয়া হয়। গত সপ্তাহে আবার হাইকোর্ট থেকে
সেই আদেশের উপরে স্থিত অবস্থা দেওয়া হয় এবং হাইকোর্টের যে রায়, সেই রায়ে সংক্ষিপ্ত রায়ে বলা হয়েছে যে সরকার চাইলে এই কোটা ব্যবস্থার সংস্কার করতে পারবে। তো শিক্ষার্থীরা বলছেন দ্রুততম সময়ের মধ্যে এই কোটার সংস্কার করে সংসদে আইন পাশ করে এর একটি স্থায়ী সমাধান করতে হবে এবং যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন কর্মসূচি এভাবে চালিয়ে যাবেন। কোটা সংস্কার আন্দোলনের দাবিতে চলমান কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নূরে আলম। এদিকে কোটা সংস্কারের দাবিতে আজও বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা আন্দোলনকারীদের। এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও মামলার তীব্র প্রতিবাদ জানানো হয়। কুমিল্লা সদরের পুলিশ লাইনস থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গণপদযাত্রা করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে কুমিল্লা সরকারি কলেজের শিক্ষার্থীরাও যোগ দেয়। খুলনায় জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা। এছাড়া গণপদযাত্রা কর্মসূচি পালন করেছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, বরিশাল, নাটোর, নেত্রকোনা, ঝিনাইদহ সহ বিভিন্ন জেলায়। পদযাত্রা করে এসে জেলা প্রশাসক বরাবর যে স্মারকলিপি দিয়েছি রাষ্ট্রপতির কাছে পৌঁছানোর জন্য, এবং আমাদের মূল দাবি হচ্ছে কোটা সংস্কার। পড়াশোনা শেষ করে যাতে এই যে একটা কোঠার যে বৈষম্য, সেই বৈষম্য দূর করে আমাদের সকলের জন্য মেধার ভিত্তিতে চাকরির সুযোগ করে দেয়া। কোটা সংস্কার আন্দোলন নিয়ে আরও জানাতে বা চট্টগ্রাম ও কুমিল্লা থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই যাব চট্টগ্রামে, সেখানে রয়েছেন সহকর্মী আহসান রিটন। রিটন, কোটা সংস্কার আন্দোলন তো দেশব্যাপী হয়েছে, বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রাও হয়েছে, তো চট্টগ্রামে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কি কর্মসূচি পালন করছেন? না, এই মুহূর্তে আর কোনো কর্মসূচি নেই। আপনি জানেন যে আজকে সকাল 11টা বাজে চট্টগ্রামের যে 16 স্টেশন রয়েছে সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে একটি শাটল ট্রেনে করে অন্তত 5 শিক্ষার্থী সেখানে আসেন এবং তারা সেখানে বেশ কিছুক্ষণ বিক্ষোভ মিছিল করার পর তারা আসলে পায়ে হেঁটে যে জেলা প্রশাসকের যে কার্যালয় সেখানে তারা উপস্থিত হন। আপনি জানেন যে চট্টগ্রামের 16 শহর থেকে তারা জিএসের মোড়, 2 নম্বর গেট, অক্সিজেন, ওয়াসার মোড় সহ নানা মোড় প্রদক্ষিণ করে তারা জেলা প্রশাসকের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের যে পাহাড়ের পাদদেশ সেখানে তারা জড়ো হয়েছিলেন এবং তারা চেয়েছিলেন যে সবাই একসঙ্গে সেখানে উঠতে, কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে আসলে সবাই যেহেতু সেখানে আদালত ভবন রয়েছে, বিশৃঙ্খলা হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে, সেই কারণে তাদের মাত্র 10 জনের একটি প্রতিনিধি দল তারা গেছে। আমরা তাদের সাথে উঠছিলাম। তারা আসলে চট্টগ্রামের যে অতিরিক্ত জেলা প্রশাসক রয়েছে জেলা আব্দুল মালেক, তার হাতে আজকে যে স্মারকলিপি সেটি তুলে দিয়েছেন এবং তুলে দেওয়ার পর আমরা আসলে তাদের সাথে কথা বলেছিলাম। আন্দোলনকারীরা যারা রয়েছেন তারা বলছেন যে আসলে তাদের যে যৌক্তিক আন্দোলন সেটির পক্ষেই তারা আজকে জেলা প্রশাসনের পক্ষে হাতে তারা আসলে তাদের যে স্মারকলিপি সেটি তুলে দিয়েছেন এবং কেন্দ্র থেকে পরবর্তী যে ঘোষণা আসে সেই ঘোষণার সঙ্গে একাত্মতা ঘোষণা করে তারাও পরবর্তীতে হয়তো কর্মসূচি ঘোষণা করবেন। তবে আজকের মতো তাদের যে কর্মসূচি সেটি শেষ। আমরা অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মালেকের সাথে কথা বলছি। তিনি যেটি বলছেন সেটি হচ্ছে বেশ শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষার্থীরা একটি স্মারকলিপি দিয়ে গেছেন। সেই স্মারকলিপিটি তিনি তার যে সমস্ত প্রক্রিয়া রয়েছে সেগুলোর সেই প্রক্রিয়া শেষ করে সেটি রাষ্ট্রপতির হাতে পৌঁছানো হবে। পরবর্তীতে যেটি ঢাকা থেকে যে সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী বিষয়গুলো নেওয়া হবে। তো আমরা দেখেছি আজকে গত শুক্রবার আপনি জানেন যে আসলে পুলিশের সঙ্গে তাদের যারা আন্দোলনকারী ছিল তাদের বাকবিতণ্ডা হয়েছে, হাতাহাতি হয়েছে, লাঠিচার্জের বিষয় ঘটছে। তো আজকে দেখেছি আমরা একেবারে শান্তিপূর্ণভাবে তার যে কর্মসূচি সেটি শেষ হয়েছে। এখন তারা চট্টগ্রামে যে রেল স্টেশন রয়েছে সেখানে জড়ো হয়েছেন এবং সেখান থেকে দুইটার পর যে ট্রেন রয়েছে সেই ট্রেনে তারা তাদের ক্যাম্পাসে ফেরত যাবেন। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে বেশ শান্তিপূর্ণ পরিবেশে আজকে যে স্মারকলিপি প্রদানের যে বিষয় সেটি শেষ হয়েছে। শহর মোটামুটি এই মুহূর্তে কোনো উত্তেজনা নেই, স্বাভাবিকভাবেই মানুষের যে জীবনযাত্রা সেটি চলছে, কোনো হাঙ্গামা নেই, কোনো দাঙ্গা নেই, একেবারে শান্তিপূর্ণ শুনশান একটি পরিবেশ। এই বিষয়ে আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন। এবারে কুমিল্লা থেকে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, কুমিল্লাতে তো সদরের পুলিশ লাইনস থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গণপদযাত্রা কর্মসূচি হয়েছে, তা বাদে আজকে আর কোনো কর্মসূচি আছে কি শিক্ষার্থীদের?
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে কোটা সংস্কার আন্দোলনে যারা করে আসছিলেন এতদিন ধরে তারাই কিন্তু আজকে এই গণপদযাত্রায় অংশ নিয়েছেন। কিছুক্ষণ আগেই তারা কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি দিয়েছেন। তার আগে কিন্তু সকাল 11টায় কুমিল্লার যে নগরীর কান্দিরপাড় পুবালি চত্বরে তাদের সমাবেশ করার কথা ছিল। পরবর্তীতে সেটি স্থান পরিবর্তন করে তারা পুলিশ লাইনে নিয়ে আসে এবং পুলিশ লাইন থেকে তারা হেঁটে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে এসে অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়ার কাছে তাদের যে স্মারকলিপিটি আছে সেটি জমা দেন। সে সময় কিন্তু আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাশাপাশি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এবং কুমিল্লা সরকারি কলেজের কিছু শিক্ষার্থী তাদের সাথে অংশ নিয়েছে এবং জেলা প্রশাসক কার্যালয়ের যে প্রধান ফটক সেই ফটকের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করেছে, সেখানে তারা স্লোগান দিয়েছে। আর যারা নেতৃবৃন্দ আছেন এই কোটা সংস্কার আন্দোলনকারীদের মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে নেতৃবৃন্দ তাদের মধ্যে 5 থেকে 6 জনকে আমরা দেখেছি জেলা প্রশাসকের কাছে, জেলা প্রশাসকের যে প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক তার কাছে গিয়েছেন এবং তার কাছে গিয়ে স্মারকলিপি জমা দিয়েছেন এবং তারা তাদের যে দাবি দেওয়া সেটি উত্থাপন করেছেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক আবার তাদেরকে যেটি জানিয়েছেন তার যে জেলা প্রশাসকের পক্ষে তিনি এই স্মারকলিপিটি গ্রহণ করেছেন এবং তার যে যথাযথ ব্যবস্থা তিনি সেটি গ্রহণ করবেন। আরেকটি বিষয় হচ্ছে যে গত শুক্রবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের সাথে পুলিশের যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে সেই ঘটনায় কিন্তু 10 জন শিক্ষার্থী আহত হয়েছিল। তারা কিন্তু সেটিরও তীব্র প্রতিবাদ জানিয়ে আজকে এই গণপদযাত্রা এই স্লোগান দিয়েছে। তারা কিন্তু বলেছে যে সেই যে ঘটনাটি ঘটেছিল তারা সেটির যেন প্রশাসন যথোপযুক্ত ব্যবস্থা নেয় সেই বিষয়েও কিন্তু তারা স্লোগান দিয়েছে। তো কিছুক্ষণ আগেই তাদের কর্মসূচিটি শেষ হয়েছে, তবে পরবর্তী যে কর্মসূচি কেন্দ্র থেকে আসবে তারা সেই অনুযায়ী আমাদেরকে জানাবে বলে জানিয়েছে। তো এই ছিল আমার কাছ থেকে কুমিল্লার সর্বশেষ খবর। চট্টগ্রাম ও কুমিল্লা থেকে কোটা সংস্কার আন্দোলনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। কোটা আন্দোলনে উস্কানিদাতা আছে আর আন্দোলনকারীদের ভুল পথে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় মাদক অধিদপ্তর পুরস্কারের অনুষ্ঠান শেষে এসব কথা জানান তিনি। পরে শাহবাগ থানায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে সরকারি কাজে বাধা ও পুলিশের গাড়িতে হামলার ঘটনায় মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে কেউ মামলা করতে পারে। মামলায় যে অভিযোগ উল্লেখ করা হয়েছে তার সত্যতা পাওয়া না গেলে মামলা খারিজ হয়ে যাবে। তবে তদন্তের আগে এ বিষয়ে কিছু বলা যাবে না। কেউ জড়িত থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আর আদালতে কোটা ব্যবস্থা নিয়ে শুনানি হবে আগামী মাসের 8 তারিখ। বিষয়টি বিচার বিভাগের হাতে। তারা যেগুলি করছে এগুলো মনে হয় তারা না বুঝে করছে। এটা পরিষ্কার হাইকোর্টের থেকে সুপ্রিম কোর্ট থেকে নির্দেশনা দিয়েছে 8 তারিখে এটার একটা রায় ঘোষণা করবে, শুনানি হবে। সেই শুনানি দিয়ে তাদেরকেও পার্টিসিপেট করতে বলছে, সেগুলি না করে তারা রাস্তা অবরোধ করছে। এগুলি সবকিছুই কিন্তু এখন বিচার বিভাগের হাতে। সর্বজনীন পেনশন স্কিম নিয়ে পরবর্তী পদক্ষেপ নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সাথে অনলাইনে সভা করছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। চলমান আন্দোলন ও সর্বাত্মক কর্মবিরতি নিয়ে আলোচনা চলছে। এদিকে বরিশাল, জাহাঙ্গীরনগর, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আজও কর্মবিরতি পালন করছেন। এর আগে শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে এ নিয়ে বৈঠক করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতিনিধি দল। বৈঠক শেষে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান শিক্ষক নেতা নিজামুল হক ভূঁইয়া। গত 13ই মার্চ অর্থ মন্ত্রণালয় থেকে প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন জারির পর এটিকে বৈষম্যমূলক উল্লেখ করে এর বিরুদ্ধে সরব হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং বাজার সম্প্রসারণে ব্যবসায়ীদের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউরোপ আমেরিকার বাইরে গিয়ে এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রবেশের সময় এসেছে বলে জানান তিনি। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে অর্থনৈতিক কূটনীতিতে জোর দেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। অর্থনৈতিক উন্নয়নে রপ্তানিকারকদের অবদানের স্বীকৃতি দিতে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান করল রপ্তানি উন্নয়ন ব্যুরো। ৭৭ প্রতিষ্ঠানকে ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সবচেয়ে বেশি মুদ্রা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি পেয়েছে হামিম গ্রুপের প্রতিষ্ঠান রিফাত গার্মেন্টস।
সিরামিক সামগ্রীর শ্রেষ্ঠ রপ্তানিকারক শাইনপুকুরকে স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী। সর্বাধিক ফার্মাসিউটিক্যালস পণ্য রপ্তানিকারক হিসেবে স্বর্ণপদক পেয়েছে বেক্সিমকো। আমরা এক্সপোর্টে কনজিকিউটিভ লাস্ট 9 বছর যাবত গোল্ড এক্সপোর্ট ট্রফি পেয়ে আসছি শুধু ফার্মাসিউটিক্যাল খাতে। এছাড়াও আমাদের গ্রুপের যেমন সিরামিকের জন্য গোল্ড ট্রফি পেয়েছে। এর আগে আমরা প্রায় গত 30 বছর যাবত এই নন ট্র্যাডিশনাল তারপরে অন্যান্য জুট এবং শ্রিমস অ্যান্ড এগুলো খাতে অনেকগুলো ট্রফি আমরা গ্রহণ করেছি, পেয়েছি। 2014-15 থেকে কনজিকিউটিভ 8ম বছরে আমরা এই গোল্ড ট্রফি পাচ্ছি এবং এর আগে 4 বার পেয়েছে। তো বিগত 24 বছরের ভিতরে আমরা এককভাবে 12 বার এই এক্সপোর্ট ট্রফি পেয়েছি। রপ্তানিকারকদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রপ্তানির জন্য নতুন নতুন বাজার খুঁজতে হবে, চাহিদা অনুযায়ী নতুন পণ্য তৈরি করা জরুরি। কাজে বহুমুখী পণ্য উৎপাদন হচ্ছে, সেগুলি কিভাবে প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করা যায় সে ব্যবস্থাটা নেওয়া। আর তাছাড়া সবচেয়ে বড় কথা, এখন ম্যানমেড ফাইবার এটা চাহিদা বেড়ে গেছে। কাজে ম্যানমেড ফাইবারটাও আমরা তৈরি করে তার অ্যাপারেলস গুলি যেগুলি তৈরি করে সেগুলো আমরা রপ্তানি করতে পারি। কাজে এরকম তারপর যে সবচেয়ে বড় কথা ডিজিটাল ডিভাইস আইসিটি সেক্টর, এখন আইসিটির চাহিদা সব থেকে বেশি। করোনা এবং বৈশ্বিক যুদ্ধাবস্থার মধ্যে দেশের অর্থনীতি চাঙ্গা রাখতে সরকারের পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। যে এখনকার কূটনীতিটা হচ্ছে এটা শুধু রাজনৈতিক না, এটা হবে ইকোনমিক, বাণিজ্যিক। কোন দেশে কোন মার্কেট আছে, কোন দেশে কি চাহিদা আছে সেটা খুঁজে বের করা, তাদের কাছ থেকে আমরা কি পণ্য সস্তা কিনতে পারি, আমরা কোন পণ্য রপ্তানি করতে পারি সেইগুলি দেখা। এখন আমাদের ডিপ্লোমেসিটা হচ্ছে ইকোনমিক ডিপ্লোমেসি, সেইভাবেই কিন্তু আমার নির্দেশ দেয়া আছে। আগামীতে দেশে অতি দরিদ্র বলে কেউ থাকবে না বলেও জানান সরকার প্রধান। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চীন সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন আজ গণভবনে বিকেল 4টায় হবে। এই সংবাদ সম্মেলন 8 জুলাই 3 দিনের সফরে চীনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি সিয়াংয়ের সাথে। পরে চীন বাংলাদেশকে 1600 কোটি টাকার সহযোগিতার প্রতিশ্রুতি দেয়। এছাড়া অবকাঠামো উন্নয়নে 4 ধরনের ঋণ সহায়তারও আশ্বাস মেলে। পায়রা বন্দর সহ দক্ষিণবঙ্গের উন্নয়নে সহায়তার কথা জানান শি জিনপিং। সফরের 3য় দিন বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। পরে তাকে গার্ড অফ অনার দেয় চীনা সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কয়েকদিন ধরে জ্বরে ভুগছেন। জ্বর আসার কারণ পরীক্ষা করে দেখছে মেডিকেল বোর্ডের সদস্যরা, জানিয়েছেন তার চিকিৎসক। তিনি জানান, দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড দিনে 2 দফা বৈঠক করে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনা করছে। এই জ্বর নতুন কোনো রোগের উপসর্গ কিনা তা নির্ণয়ের চেষ্টা করা হচ্ছে। এছাড়া খালেদা জিয়ার রক্তের হিমোগ্লোবিনও বেশ কমে গেছে। পেসমেকার বসানোর কারণে নতুন কোনো শারীরিক জটিলতা তৈরি হচ্ছে কিনা সে বিষয়টিও পর্যালোচনা করছেন চিকিৎসকরা। বাসায় ফেরার 6 দিনের মাথায় গত সোমবার আবারও হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। শারীরিক অবস্থা নাজুক হওয়ায় তাকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে বলছেন চিকিৎসকরা। 8 বছরে 400 কোটি টাকারও বেশি খরচ করেও কোনো সুফল মিলছে না প্রাণী সম্পদ অধিদপ্তরের একটি প্রকল্পে। উল্টো এখন কর্মকর্তারা বলছেন, ভ্রূণ স্থানান্তরকরণের মতো প্রযুক্তিবিদ নেই দেশে, তাই সাফল্য আসেনি প্রকল্পটিতে। প্রাণী সম্পদ অধিদপ্তরের কৃত্রিম প্রজনন ও ভ্রূণ স্থানান্তরকরণ বা AIET প্রকল্পে এমন হরিলুট ধরা পড়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানে। আগের 2 ধাপে 150 কোটি টাকা খরচের পর AIETর 3য় পর্যায়ে কাজ শুরু হয় 2016 সালে। প্রায় 512 কোটি টাকার প্রকল্পটির লক্ষ্য ছিল দেশে প্রথমবারের মতো ভ্রূণ স্থানান্তরকরণ প্রযুক্তি প্রতিষ্ঠা আর উন্নত মানের ষাঁড় গরু দিয়ে কৃত্রিম প্রজননে গতি আনা। এজন্য 3টি আধুনিক ল্যাব স্থাপনেরও কথা ছিল।
সরজমিনের সাভার ল্যাবে গিয়ে দেখা যায় ভবন তৈরি হলেও কেনা হয়নি যন্ত্রপাতি, দেয়া হয়নি বিদ্যুৎ সংযোগও। একই অবস্থা চট্টগ্রাম ও রাজশাহীর ল্যাব দুটিরও। অথচ গেল জুনেই শেষ হয়ে যায় প্রকল্পের মেয়াদ। প্রকল্প সংশ্লিষ্টরা এখন বলছেন প্রকল্পের মূল অনুষঙ্গ পরীক্ষাগার ভবনই বুঝে পাননি তারা। না, এখনো ফাংশন তো এটা দায়িত্বই বোঝা যায় না। এটা শেষ হতে পারে, কিন্তু আমরা তো এটা কার্যক্রম এখনো আমরা কি ল্যাব থেকে উঠতে পারছি? আমি তো পুরাতন ল্যাবে নতুন ল্যাবে যাব নাকি? তা আমাকে যাইতে হলে তো আপনাকে বুঝাই দিতে হবে নাকি যে এই যে আমার কাজ শেষ। সব অর্থ খরচের পর প্রকল্পের উদ্দেশ্য নিয়ে সন্দিহান খোদ প্রকল্প পরিচালক। প্রথম যে ভ্রূণ স্থাপন করা হয় সেটি আফটার 60 ডেজ সেইটি অ্যাবর্শন হয়ে যায়। এই কাজটি সাকসেসফুল করতে গেলে মিনিমাম 1 সেট সমমানের বিজ্ঞানীর দরকার। হয়তো 10 জন সমমানের বিজ্ঞানী লাগবে, যেটা এখনো আমরা অ্যাফোর্ড করতে পারিনি। দেশে বর্তমানে সনাতন পদ্ধতিতে কৃত্রিম প্রজনন ব্যবস্থা চালু আছে, যাতে 50% ফল পাওয়া যায়। আর শতভাগ ও নিশ্চিত ফলের আশায় সরকার ভ্রূণ স্থানান্তরকরণের জন্য এই দীর্ঘমেয়াদী প্রকল্পটি নিয়েছিল বলে জানান কর্মকর্তারা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমদানি নিষিদ্ধ ব্রাহ্মা গরু বিক্রি করে আসছিল এনবিআর কর্মকর্তার ছেলের ছাগল কেনার ঘটনায় আলোচিত সাদিক এগ্রো। দুদক জানিয়েছে, এমন অভিযোগে এর মালিক ও প্রাণী সম্পদ অধিদপ্তরের 5 কর্মকর্তার বিরুদ্ধে শিগগিরই মামলা করতে যাচ্ছে তারা। অভিযুক্তদের বিরুদ্ধে আনা হচ্ছে সরকারি সম্পদের ক্ষতি ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগ। আমদানি নিষিদ্ধ হলেও জাল কাগজপত্র দেখিয়ে 2021 সালে যুক্তরাষ্ট্র থেকে 18টি ব্রাহ্মা জাতের গরু আমদানি করে সাদেক এগ্রো। পথে মৃত্যু হয় একটি গরুর, বাকি 17টি বাজেয়াপ্ত করে সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে পাঠায় কাস্টমস। এরপর সেখানে মারা যায় আরও 2টি গরু। 3 বছরে 15টি গরুর জন্য মোট খরচ হয় 2.5 কোটি টাকা। চলতি বছরের মার্চে বেসরকারি খামারিদের সংগঠন বাংলাদেশ ডেইরি অ্যাসোসিয়েশনে মাংস বিক্রির জন্য নিলামে ছাড় করানো হয় এসব গরু। পরে তা যায় সাদেক এগ্রোতে। প্রতিষ্ঠানটি বেআইনিভাবে কোরবানির সময় 2টি গরু বিক্রি করে। দাম ওঠে প্রায় 2 কোটি টাকা। পুরো বিষয়টি ঘটে সাদেক এগ্রোর মালিক তৌহিদুর রহমান জেনিত এবং সাদেক ডেইরির ইমরান হোসেন সাদেকের পরিকল্পনায়। সরকারের বিরুদ্ধে কোনো কিছু করলো কিনা এগুলো দেখার জন্য তদন্ত হচ্ছে। তখন তখন দেখবে আজকে এই ব্যাপারে ওই যে প্রাণী সম্পদ ডিপার্টমেন্ট কোনো জড়িত কিনা সেই ব্যাপারে প্রাণী সম্পদ অফিসে আমাদের টিমও গিয়েছে। এরপর আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউরের ছেলে ছাগল কেনার ঘটনায় বেরিয়ে আসে এই চক্রের অনিয়ম দুর্নীতির তথ্য, যার ভিত্তিতে অভিযানে নামে দুদক। জব্দ করা হয় আরও 6টি গরু। গরুগুলো অকশন নিয়েছিল মানে গোশত বিক্রি করার জন্য, সে গরু কেমনে বিক্রি করলো, তারপর অবৈধভাবে বিক্রি করলো কিনা দেখবে। আমাদের অনুসন্ধান কর্মকর্তা খোঁজ নেবে, দেখবে কি পাবে না পাবে, যদি পাইতে চেষ্টা করবে। বাকি 7টি গরু 2 প্রতিষ্ঠানের মালিকেরা যোগসাজশে সরিয়ে ফেলেছে বলে জানিয়েছে দুদকের গোয়েন্দারা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 14 বছরে প্রায় 1100 কোটি টাকা ব্যয়ের পরও জলাবদ্ধতা দুর্ভোগ থেকে নিস্তার মিলছে না সিলেট নগরবাসীর। কয়েক ঘন্টার ভারী বৃষ্টিতেই তলিয়ে যায় বিভিন্ন এলাকা। এর পেছনে অপরিকল্পিত উন্নয়ন, খাল দিঘি ভরাট করা, সুরমা নদীর খনন না হওয়াকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। বর্ষা মৌসুম শুরু হতে না হতেই কয়েক দফা জলাবদ্ধতার শিকার সিলেট নগরীর মানুষ। আবাসিক ও বাণিজ্যিক এলাকার পাশাপাশি জলমগ্ন হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যালয় সহ বিভিন্ন স্থাপনা। অথচ জলাবদ্ধতা নিরসনে গত 14 বছরে প্রায় 1100 কোটি টাকা ব্যয় করেছে সিলেট সিটি কর্পোরেশন। নগরবাসীর অভিযোগ, নগরীর ভেতর দিয়ে বয়ে চলা ছোট বড় 11টি ছড়া, খাল দখল ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে জলাবদ্ধতা হচ্ছে। মানুষ নাকাল হয়ে গেছে, এত দুর্ভোগ। আমরা একটু বৃষ্টি হলেই হাঁটু জল, কখনো কখনো কোনো নিম্নাঞ্চলে কোমর জল পর্যন্ত হয়ে যায়। এই অবস্থা থেকে মুক্তি পেতে খাল ছড়া দখলমুক্তের পাশাপাশি বিশেষজ্ঞদের সহায়তায় উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা প্রয়োজন বলছেন বিশিষ্টজনরা। নগরীর ছড়া খাল যেগুলো আছে সেগুলো পুনরুদ্ধার করা হোক। আমাদের পুকুর, হাওর, জলাশয় যেগুলো ছিল
সেগুলো যাতে আর বিনষ্ট না হয়, যেগুলো নষ্ট হয়েছে সেগুলো কিভাবে পুনরুদ্ধার করা যায় সেই চিন্তাটা যাতে করা হয়। যে কোনো জায়গায় বাড়ি উঠে যাচ্ছে, যে কোনো জায়গায় লল্যান্ড ভরাট করে বাড়ি উঠে যাচ্ছে, সুতরাং পানির যে আধারগুলো ছিল, পুকুরগুলো নাই, সুতরাং সেগুলো যাওয়ার রাস্তা নাই। সিটি কর্পোরেশন বলছে জলাবদ্ধতা দূর করতে সুরমা নদীর 15 কিলোমিটার অংশ খননসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ইন্টারনাল ড্রেন বসা, বিশেষ বন্যা যখন হয়, ফ্লাডের যখন হয়, ফ্লাড সেটা আমাদের কন্ট্রোল থাকে না, কিন্তু প্লাস পাড়ে কোনো যাতে সিটি কর্পোরেশনের এলাকাগুলো নিয়মিত বা বাসাঘরের পানি যাতে না ওঠে সেইটা পানি দূর করা আমাদের দায়িত্ব, কর্তব্য, এবং সেইভাবে আমরা কাজও করতেছি। কিন্তু যখন আসলে সুরমা নদীর পানি বেড়ে যায় তখন আর আমাদের ওই দুটো কাজ না হওয়া পর্যন্ত আমাদের আর কিছু করার থাকে না। জলাবদ্ধতা সমস্যার দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ দেখতে চান নগরবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কমতে শুরু করেছে সব নদ নদীর পানি। পরিস্থিতির উন্নতি হচ্ছে বন্যা কবলিত এলাকায়। তবে পানি নামলেও এখনও অনেকের বাড়িঘর বসবাসের উপযোগী নয়। তাই স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে অপেক্ষায় থাকতে হচ্ছে তাদের। বৃষ্টি উজানের ঢলে পানি বাড়ে কুড়িগ্রামের সব নদ নদীর। কয়েকদিন পর কমতে শুরু করেছে সেই পানি। তবে এখনও পানিবন্দী অবস্থায় চরাঞ্চলের 1 লাখ মানুষ। দিন গড়ানোর সঙ্গে প্রকট হয়েছে দুর্গতদের খাদ্যের সংকট। আনন্দবাড়ের বন্যা আসবে আষাঢ় শ্রাবণ মাসে, আর এবার হলো মনে করছি যে আষাঢ় মাসে বন্যা আছে, এই কারণে তোলা কাছে কাজ আছে, চতুর্পাশে পানি, কাজটা করবো কি। সিরাজগঞ্জে বন্যার পানি নামলেও বসবাসের উপযোগী অবস্থায় নেই অনেকের ঘরবাড়ি। বাঁধের উপরের অস্থায়ী ঘর থেকে নিজের ভিটায় ফেরার অপেক্ষায় তারা। বাড়িঘর তলা গেছে, বন্যা হয়ে হাসাল নাই, কোনো কিছু নাই, কে মনে করেন ছাগল বেড়ানো কষ্ট, খাওয়া দাওয়ার কষ্ট। জামালপুরে দ্রুত কমছে যমুনার পানি। সুনামগঞ্জে পাহাড়ি ঢল কমায় সুরমার পানি এখন বিপদসীমার নিচে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আওতায় আনার কথা জানিয়েছে প্রশাসন। আমরা তাদের প্রতিবেদন তৈরি করেছি এবং এটা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আমরা প্রেরণ করেছি। আশা করি মন্ত্রণালয় থেকে বরাদ্দ পেলে আমরা তাদেরকে প্রয়োজনীয় সহায়তা করব। মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলায় এখনও 2 লাখের বেশি মানুষ পানিবন্দী। দীর্ঘদিন পানিবন্দী অবস্থায় থাকায় বেড়েছে দুর্গতদের সংকট। পানির মাঝে নামলেই ফাওয়ার মাথা আতর মাঝে খুব সুলকার এবং পানিবাহিত রোগও বাড়ছে। এই রাস্তা দুটার আগে আমরা বাড়িঘর ছাড়িয়া প্রায় এখন মনে হয় যে বর্তমান অবস্থা 1.5 মাস 1 মাস ধরে আছে। সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও 207টি আশ্রয় কেন্দ্রে আছেন প্রায় 8000 মানুষ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধী সমাধান, এই প্রতিপাদ্যে দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। সকালে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় বক্তারা ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ সুন্দরভাবে গড়ে তুলতে মাদকের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান জানান। পরে মাদক বিরোধী রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। নোয়াখালীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে মানববন্ধন হয়। পরে শহরের শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। এছাড়া খাগড়াছড়ি, ঝিনাইদহ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জে মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। মুন্সিগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে এক ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছে। সকালে 16 ফুলতলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি একই লেনে মাওয়ার দিকে যাচ্ছিল। 16 এলাকায় পৌঁছালে একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। 2 ট্রাকে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান এক সহকারী। খবর পেয়ে ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। যশোরের ঝিকরগাছায় ফেরদৌসী খাতুন নামের এক স্পেন প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোরে উপজেলার নোয়ালী গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ওই প্রবাসীর মেয়ে জান্নাতি খাতুন আহত হয়েছেন। তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে ভোরে রান্নাঘরের গ্রিল কেটে অজ্ঞাত দুর্বৃত্তরা ভেতরে ঢোকে। এ সময় তারা মামের শরীরে একাধিক স্থানে ছুরিকাঘাত করে। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা ঘরে ঢুকে ফেরদৌসীকে মৃত দেখতে পান। ফেরদৌসী তার ছেলের বিয়ের উদ্দেশ্যে পরিবারের সদস্যদের সাথে সম্প্রতি দেশে আসেন।
শ্রোতাল করলে বোঝা যাবে যে কীভাবে মারা গেছেন, তবে ছুরিকাঘাতে মারা গেছে বলে আমার ধারণা। আর যতটুকু ধারণা 1 থেকে 2 জন ছিল এরকম। জানলা গ্রিল কেটে তারা ভিতরে ঢোকে রান্নাঘরের এবং ওখান থেকে পালিয়ে যায়। নেত্রকোনার মোহনগঞ্জে ঘরে ঢুকে স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত উজ্জ্বল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে উপজেলার বড় কাশিয়া বিরামপুর ইউনিয়নের পাবই গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত বুধবার একই গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর শিক্ষার্থী। এ ঘটনায় শনিবার দুপুরে ভুক্তভোগী ছাত্রীর মা মোহনগঞ্জ থানায় উজ্জ্বল মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। পরে সন্ধ্যায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। মোহনগঞ্জ থানার ওসি দেলোয়ার হোসেন জানান, বুধবার বিকালে স্কুল থেকে বাড়ি ফেরে ওই ছাত্রী। এ সময় তার মা অসুস্থ আত্মীয়কে দেখতে গিয়েছিলেন। বাড়িতে একা পেয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে উজ্জ্বল মিয়া। পটুয়াখালীর বাউফলের জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত এক তরুণ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শনিবার রাতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় পরেশ বিশ্বাসের। বৃহস্পতিবার উপজেলার বগা ইউনিয়নের চন্দনবাড়িয়া গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত পরেশ বিশ্বাসের পরিবারের সাথে স্থানীয় ফারুক শিকদারের পরিবারের বিরোধ চলছিল। ঘটনার দিন বিরোধপূর্ণ জমিতে পরেশ চাষাবাদ করতে গেলে ফারুক সহ তার সহযোগীরা বাধা দেয় এবং হামলা চালায়। এতে আহত হয় 3 জন। আহতদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় মারা যান পরেশ বিশ্বাস। নেত্রকোনার কেন্দুয়ায় গ্রেপ্তার এড়াতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবকের মরদেহ 40 ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রবিবার সকালে কৈজানী নদীর মদন উপজেলার বাঁশরি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শুক্রবার বিকালে উপজেলার কান্দিওড়া ইউনিয়নের কৈজানী নদীতে নিখোঁজ হন হালিম মিয়া নামের ওই তরুণ। পুলিশ জানায়, কৈজানী নদীতে ইঞ্জিন চালিত নৌকায় জোয়ার আসর বসেছে এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় গ্রেপ্তার এড়াতে নৌকায় অবস্থান করা সবাই নদীতে ঝাঁপ দেন। অন্যরা সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন ওই হালিম। এ ঘটনায় গ্রেপ্তার 8 জনকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ঘোষণাতে আটকে আছে কারওয়ান বাজার স্থানান্তরের কাজ। সরেনি কাঁচামালের আড়ত, ভাঙা হয়নি ঝুঁকিপূর্ণ ভবনও। ব্যবসায়ীদের দাবি, বাজার সরিয়ে নিলে ক্ষতিগ্রস্ত হবে দীর্ঘদিনের ব্যবসায়িক পরিবেশ, তাই অনীহা স্থানান্তরের। তবে ঢাকা উত্তর সিটি বলছে, চলতি মাসেই সম্পন্ন হবে কারওয়ান বাজারের কাঁচামালের আড়ত সরানোর কাজ। রোজার পর কারওয়ান বাজারে ঝুঁকিপূর্ণ ভবন ভাঙা ও কাঁচামাল আড়ত সরিয়ে নেওয়া হবে। গত মার্চে এমন ঘোষণা দেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। কিন্তু 3 মাস পার হলেও কাজের কাজ কিছুই হয়নি। আগের জায়গায় রয়ে গেছে কাঁচা সবজির আড়ত। কারওয়ান বাজারের আড়ত মালিকরা বলছেন, যাত্রাবাড়িতে দোকান বরাদ্দ দেয়া হলেও জায়গা পর্যাপ্ত নয়। পণ্য ওঠানামার জায়গা রয়েছে স্থানীয় ব্যবসায়ীদের দখলে। আড়ত সরানোর কথা বলা হলেও অস্থায়ী দোকান সরানো হচ্ছে না। সব মিলিয়ে ব্যবসায়ীরা রয়েছেন ভোগান্তিতে। আমরা যদি নতুন আরেকটা জায়গায় যখন শিফট হব, তখন মনে করেন আমাদেরকে যেই টাকা আমাদের বর্তমান মার্কেটে বাকি আছে, যেই টাকা দাদন আছে, আমাদের সব কিছু এলোমেলো হয়ে যাবো। আবার নতুন করে সব কিছু আমাদেরকে গুছাইতে হবে। যাত্রাবাড়ির ব্যবসায়ীদের দাবি, আড়ত দ্বারা ক্ষতির সম্মুখীন হলেও সরকারি সিদ্ধান্ত মেনে নিয়েছে তারা। আমরা উৎসাহ দিচ্ছি আমাদের ব্যবসা জন্য। আমরা বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে এখানে ওইখানে, যখন আমাদের এই জায়গাটার মধ্যে আমাদের ব্যবসা আছে, এটা আমাদের অস্থায়ী মহোদয় আমাদের জায়গা দিচ্ছে বলে আমরা করতে পারতেছি। আমাদের এখানে যারা ব্যবসা করে তারা আপনার কারওয়ান বাজারের মতো প্রতিষ্ঠিত ব্যবসায়ী না। কারওয়ান বাজারের ব্যবসায়ীরা আজকে 3টা জেনারেশন তারা ব্যবসা করতেছে। আমরা একেবারে ফার্স্ট জেনারেশন। এখানে আমরা আপনার চরম ক্ষতিগ্রস্ত। উত্তর সিটি বলছে, পরিকল্পনা অনুযায়ী দোকানে বরাদ্দপত্র দেওয়া হয়েছে। চলতি মাসেই আড়ত সরিয়ে নেওয়া হবে। যাত্রাবাড়িতে 895 জন ব্যবসায়ী ও গাবতলীতে 549 জনকে পুনর্বাসন করা হবে। আমরা চাচ্ছি কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে পিসফুলি যাতে রিসেটেলমেন্টটা হয়, সেইভাবেই ফ্যাসিলিটেশন হচ্ছে এই মাসেই আশা করছি। ঢাকা শহরের যানজট এড়াতে যাত্রাবাড়ি, আমিনবাজার ও মহাখালীতে 3টি পাইকারি কাঁচা বাজার নির্মাণের জন্য প্রকল্প পাস হয় 2006 সালে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এর সাথে শেষ করছি আজকের বিরতিহীন সংবাদ দুপুর। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।